অ্যাডভোকেট হুমায়ুন প্রফেসর নাহিদ ইসলাম খান একটা বড় প্রশ্ন তুলছেন। আপনার একটা নতুন দল বিএনপি, একটা বৃহৎ দল বিএনপি দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল, ফলে বিএনপিকে আপনারা কেন প্রতিদ্বন্দ্বী ভাবছেন সেটি একটি প্রশ্ন, নাকি আপনারা বিশ্বাস করেন রাজনৈতিক দল হিসাবে সবাই প্রতিদ্বন্দ্বী এবং যে কেউ তো আসলে নির্বাচনে জিততে পারে? ধন্যবাদ মিশু ভাই, আপনাকে ধন্যবাদ, আপাকে এবং রাশেদ ভাইকে এবং উপস্থিত যারা দর্শক আছেন সবাইকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। আপা যেটা বলছেন যে এনসিপি বিএনপিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে, বিষয়টা আসলে আমি প্রথমে আমার অবজারভেশন ছিল হয়তো মিডিয়া যে প্রশ্নগুলো করে সেই মিডিয়ার এই প্রশ্ন বা মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, যেই ভূমিকার কারণে রাজনৈতিকভাবে এনসিপি এবং বিএনপিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের ঘটনাগুলো কারণে দুই পক্ষের যে সম্পর্কের যে সমীকরণটা সেটার অবনতি হয়েছে। এটা আমি একদম নির্দ্বিধায় বলতে পারি, কারণ বিএনপি একটা অনেক পুরনো দল, তারা আমাদের গার্ডিয়ান হিসেবে আমাদেরকে গাইড করতে পারতো, আমাদেরকে বলতে পারতো যে রাজনীতিতে তোমরা এভাবে কাজ করতে পারো। কিন্তু দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে দুইটা তিনটা বিষয় আমি এখানে, বিএনপি যেটা করছে না এটা মিডিয়ার দোষ না, আমি সেটা বলছি না। আমি বলছি যে বিএনপিকে এনসিপি প্রতিদ্বন্দ্বী মনে করছে না। আপনি যখন রাজনীতি করতে আসবেন, বাংলাদেশে যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে বা এখনো নিবন্ধিত না রাজনীতিতে তারা আসছেন, কাজ করছেন, তারা সকলেই কিন্তু প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী। এই বিষয়ে কোনো আপনি বলতে পারবেন না যে একটা সময় হয়তো নিজেদের মতাদর্শগুলো কোনোভাবে এক জায়গায় আসতে পারলে কোনো জায়গায় সমীকরণটা যদি মিলতে পারে তখন হয়তো জোট সৃষ্টি হয় এবং সেই জোটের সামনে এগিয়ে যায়। কিন্তু দল হিসেবে কিন্তু প্রত্যেকটা দল স্বতন্ত্র হিসেবেই কাজ করে এবং প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী, যার যার অধিকার, যার যার জায়গাটা সে সম্পূর্ণ বুঝেই নিতে চায়। এখন আপা যেটা বলছিলেন সেটা আমি আসলে আপাকে সম্মান রেখেই বলতে চাই, দ্বিমত করতে চাই। সেটা হচ্ছে আমরা যখন নতুন আত্মপ্রকাশ করলাম তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত, শুধু বিএনপি না, আমি বিএনপির কথা বলবো না, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে আমরা প্রচন্ড প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। আপনি দেখেন জামাত ইসলাম আপনাদের জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না, ওনারা আপনারা এটা বলছেন কিন্তু ওনারাও কিন্তু আমাদের বিরুদ্ধে নানান মতামত দিয়েছেন, আমাদের সব মতামতের সাথে ওনারা একমত না। ওনারা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, একমত হতে হবে কেন? না আমি তো অবশ্যই না, এটাই তো আমি বলছি আপা, যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মতবাদ আলাদা, তারা প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে যুদ্ধপরায়ণ যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে, এটার পিছনে যে কারণগুলো আমি ব্যাখ্যা করছিলাম, প্রথম কারণ হচ্ছে মিডিয়ার একটা ভূমিকা আছে। আমি দোষ দিচ্ছি না মিডিয়াকে, মিডিয়া এভাবেই প্রশ্ন করে একজন আরেকজনকে সম্মুখীন করে ফেলে, মুখোমুখি করে ফেলে, রাইট। কিন্তু তারপরে আপনি এসে দেখেন একটা সময় যখন আমরা আমাদের যে দাবি, সেই দাবিগুলো তো আমরা জনমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে রাষ্ট্রের সংস্কারটা সবচেয়ে বেশি জরুরি, সেই সংস্কারের প্রয়োজনেই তো আমরা অভ্যুত্থানের বিষয়ে আলাপ করছি, অভ্যুত্থানের পরবর্তীতে সংস্কারের বিষয়ে আলাপ করছি, যেই প্রয়োজনীয় সংস্কারগুলো সেগুলো নিয়ে তুলে ধরছি। কিন্তু বিএনপির সাথে যেই জায়গাটায় এসে দ্বন্দ্বের জায়গাটায় আমার মনে হয় এসে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ওনারা সংস্কারটাকে গুরুত্ব কম দিচ্ছেন এবং নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। যে আমরা বলেছি যে মৌলিক সংস্কার এবং বিচার নিশ্চিত করার জন্য একটা রোডম্যাপ দিলে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে নির্বাচনের প্রক্রিয়া। সিনিয়র নেতা জয়নুল আবদিন ফারুক স্পষ্ট করে বলেছেন, যারা নির্বাচনের আগে সংস্কার চায় তারা দেশের শত্রু। তাহলে বুঝেন, আপনারা যদি সংস্কার চান তাহলে আপনারা দেশের শত্রু। এই ধরনের বক্তব্য আজকে সামান্থা বলেছে, তার আগে আপনি শুরুর দিকের বক্তব্যগুলো যদি আপনি অবজার্ভ করেন, আপনি দেখবেন বিএনপি সিনিয়র নেতাদের মুখ থেকে এই ধরনের নেগেটিভ কমেন্টসগুলো আসে, যখন আমরা ছোট হিসেবে আমরা আশা করি যে আমাদেরকে সবাই সমীহ করবে, গাইড করবে, আমাদেরকে পরামর্শ দিবে। কিন্তু সেখানে আমরা দেখছি আমরা ছোট, কিন্তু আমাদেরকে সারাক্ষণ আক্রমণাত্মক কথাবার্তা বলছে। কয়েকদিন আগে একজন সিনিয়র নেতা বললেন কোনো সংস্কার যদি হয়ও ওনারা ক্ষমতা এসে সেটা পরিবর্তন করে দিবেন। কেন এই ধরনের আক্রমণাত্মক আচরণ? আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনার এক একজনের বক্তব্য বিষয়ে কিভাবে প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। তারপর দেখেন আমরা যখন রোজার সময় মাঠ পর্যায়ে কাজ করতে গেলাম, বিভিন্ন জায়গায় আমাদের দলীয় নেতাকর্মীদেরকে যখন তখন মারধর করা হয়েছে এবং সেটা করেছে আমি এই টেবিলে বসে
একজনকে বিএনপির একজন সিনিয়র নেতাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি মেনে নিচ্ছেন কিনা যে এই ধরনের ঘটনা ঘটছে। উনি বলেছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো ঘটে থাকতে পারে, তারেক রহমান সাহেব যখন আসবেন তখন এগুলো ঠিক হয়ে যাবে। জনাব তারেক রহমান সাহেবও কিন্তু বলেছেন যে এই ধরনের ঘটনা যাতে না হয়, কিন্তু ব্যবস্থাও নিয়েছেন কিছু ক্ষেত্রে। কিন্তু উনার যে নেতা কর্মীরা তাদের কেন এই আক্রোশ এনসিবির প্রতি? আমরা তো কাউকে ক্ষমতা যেতে, নির্বাচন হলে যে যোগ্য মানুষ যাদেরকে ম্যান্ডেট দিবে তারা অবশ্যই ক্ষমতায় যাবে, এই বিষয়ে তো আমরা কাউকে বাধাগ্রস্ত করছি না। কিন্তু আমাদের দুঃখ বা আমাদের ক্ষোভের জায়গাটা হচ্ছে আপনারা তো বিএনপি বলছে আপনারা তো নির্বাচনকে বাধাগ্রস্ত করছেন। নো, প্রশ্নটা ওখানেই, সংস্কার আর নির্বাচনকে আপনি মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনি সংস্কার, বিএনপি থেকেই তো এই কাজটা হচ্ছে, ওনারা সংস্কার চাচ্ছেনই না, ওনাদের বক্তব্য এখন স্পষ্ট। আপনি যখন সংস্কার আর নির্বাচনকে, সংস্কার প্রস্তাব দিয়েছে, এটা কি রিসেন্ট জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাস্তব পরিস্থিতিতে আগের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেটা কি বাস্তব পরিস্থিতির আলোকে কি সেটা রেলিভেন্ট? আপনি হিসাব করে দেখেন, আপনি ছোট ছোট দুইটা সংস্কারের বিষয় চিন্তা করে দেখেন। আমরা বলেছি যে 100 আসনে পর্যায়ক্রমে, 300 আসনের 100 আসনে পর্যায়ক্রমে, আমাদের একটা ছোট উদাহরণ দিলাম, যেহেতু আমরা নারীরা এখানে অংশগ্রহণ করছি, আমরা আপনাদের এখানে পার্টিসিপেট করছি, দুটা কথা বলার সুযোগ পাচ্ছি। আমি নারী হিসেবে আমার কথাটাই আমি বলতে চাই যে 100 আসনে যখন আপনি নারীকে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিবেন, তখন তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসবে। কিন্তু সেই প্রস্তাবে বিএনপির অমত করেছে। আচ্ছা, লাস্ট আরেকটা কথা আমি বলি। আপা অনেক দাবি নিয়ে একটা কথা বলেছেন যে উনি রিসার্চ করে জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির রিপ্রেজেন্টেটিভ, বিভিন্ন জায়গায় প্রশাসন এবং বিভিন্ন জায়গায় সরকার, পুলিশ প্রশাসন, কোথাও বিএনপির রিপ্রেজেন্টেশন রিমার্কেবল অ্যামাউন্টে নেই। আমি আইনজীবী, আমি কোর্টে কাজ করি, প্রতিদিন যাই, ওটা আমার রুজির জায়গা। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের উনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন, এবং আপনি যদি অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তাদের লিস্টটা ধরে বসেন তাহলে আপনি দেখবেন 99.99% বিএনপি লোক। তো এখানে আমি এটাকে দোষের বলছি না, ওনারা যোগ্য হলে ওনারা ওই জায়গায় যাবেন, কাজ করবেন, কিন্তু বাস্তবতাটা এটাই।